असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী একদম শুরুতেই তার সম্পর্কে সামান্য কয়েকটি কথা। অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্তর জন্ম 1950 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর কলকাতায়, কিন্তু বেড়ে ওঠা পড়াশোনা রাজস্থানের পিলানি, হরিয়ানার কুরুক্ষেত্রে। তাঁর পিতা ডক্টর অজিত কুমার সিনহা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ও চিন্তাবিদ। ডক্টর অজিত কুমার সিনহা তার থিওরি অফ টেলিক প্রিন্সিপালের জন্য বিশেষভাবে পরিচিত। ডক্টর অজিত কুমার সিনহা কর্মসূত্রে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও ডিন ছিলেন। তিনি 25টির বেশি বই লিখেছিলেন। বইগুলিতে তিনি প্রাচ্য জ্ঞান ও পাশ্চাত্যের চিন্তাভাবনার মেলবন্ধন ঘটিয়েছিলেন। অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্তর মা অঞ্জলি সিনহা দর্শনশাস্ত্রে এমএতে স্বর্ণপদক লাভ করেন। মা অঞ্জলি সিনহা ঐতিহ্যমণ্ডিত হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শিক্ষাবিদ রায়বাহাদুর রসময় মিত্রের দৌহিত্রী। অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্তের পিতামহ ডক্টর যদুনাথ সিনহা প্রখ্যাত দার্শনিক। উচ্চশিক্ষিত পরিবারের সন্তান রীতা সিনহা পড়াশোনার পরিবেশের মধ্যে মানুষ হন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক ও কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এমএসসি ও এডুকেশন নিয়ে এমএড, এমফিল, পিএইচডি করেন। রীতা সিনহা ন্যাশনাল স্কলারশিপ, ইউজিসি স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, নেহেরু মেমোরিয়াল ফাউন্ডেশন প্রাইজ ইত্যাদি অনেক পুরস্কার ও বৃত্তি লাভ করেন। এরপর তিনি শ্রী রঞ্জিত দাশগুপ্তের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন ও তার নামের সঙ্গে দাশগুপ্ত পদবি যুক্ত হয়। সারা জীবন অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্তর জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন তার স্বামী শ্রী রঞ্জিত দাশগুপ্ত, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ও পেশায় একজন শিল্পপতি। শাশুড়ি মা বিভা দাশগুপ্ত ছিলেন সিস্টার নিবেদিতা স্কুলের শিক্ষিকা ও ভরত মহারাজের স্নেহধন্যা। দীর্ঘ 3 দশকের বেশি কর্মজীবনে অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত অমৃতসরের ডিএভি কলেজ অফ এডুকেশন ফর ওমেন ও রোহতাকের মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটি থেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী ইউনিভার্সিটিতে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। অবশেষে 26 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন ও কৃতিত্বের সঙ্গে ডিন, ফ্যাকাল্টি অফ এডুকেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্সের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত বাংলা, ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি ও সংস্কৃত ভাষা জানতেন ও সহজেই বিভিন্ন আলোচনা চক্রে শ্রোতাদের সঙ্গে একাত্ম হতে পারতেন। তাঁর লেখা এডুকেশন অ্যাট দি ডন অফ নিউ মিলেনিয়াম 2001 সালে সিস্টার নিবেদিতা স্মৃতি পুরস্কার পেয়েছে। অধ্যাপিকা সিনহা দাশগুপ্তর আরেকটি বই এডুকেশনাল থট অফ টেগো অ্যান্ড হোয়াইটহেড রিভিজিটেড তৎকালীন গভর্নর হিজ এক্সেলেন্সি গোপাল কৃষ্ণ গান্ধী প্রকাশ করেন। তিনি আওয়ার এডুকেশন জার্নালের কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেঙ্গল সার্কেল অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্তকে উইমেন্স অ্যাওয়ার্ড এডুকেশন প্রদান করেন। অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত ইউএসএ, ইটালি, জার্মানি ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতার জন্য আমন্ত্রণ পান। মূলত ক্রিয়েটিভিটি, টেকনিক্যাল টিচিং, ফিলোসফি অফ এডুকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন, মেন্টাল হেলথ অ্যান্ড যোগা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রভৃতি বিষয়ে তিনি বক্তৃতা করতেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজের সদস্য ছিলেন। এমনকি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বেলুড় মঠের পঠন পাঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। 2018 সালে সিস্টার নিবেদিতা অ্যাওয়ার্ড সম্মানে তিনি ভূষিত হন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড লাভ করেন ও ইন্টারন্যাশনাল ডাইরেক্টরি অফ ডিস্টিংগুইশ লিডারশিপে তার নাম প্রকাশিত হয়েছিল। 2009 সালে ইটালির ভেনিস শহরে যোগা ফ্রম দি পাস্ট টু ফিউচার এই বিষয়ের উপর কনফারেন্সে অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত বক্তা ছিলেন। তিনি সায়েন্স অ্যান্ড তন্ত্র যোগা বিষয়ের উপর বক্তব্য রাখেন। এই কনফারেন্সে বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ও তাদের বক্তব্য প্রকাশ করেছিলেন। অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত 31 জানুয়ারি 2025 সালে পরলোক গমন করেন।
অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত স্মারক বক্তৃতা তাঁর স্বামী শ্রী রঞ্জিত দাশগুপ্তের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের পরিবারের সকলকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আজ প্রথম বাংলায় অধ্যাপিকা রীতা সিনহা দাশগুপ্ত স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী কমলস্থানন্দজি মহারাজ, প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন বয়েজ হোম রহরা। পূজনীয় মহারাজজির আলোচনার বিষয় শিক্ষা ও স্বামী বিবেকানন্দ কিছু কথা। ওং পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। উপস্থিত এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি এখানে কর্ণধার এই ইনস্টিটিউটের আছেন, আমাদের খুব শ্রদ্ধাভাজন পূজনীয় সুভাষ মহারাজ, ওনাকেও দুজনকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আর এই রীতা সিনহা, এই যে মেমোরিয়াল লেকচার আজকের অনুষ্ঠিত হচ্ছে, এরকম একজন গুণী ঋষিকল্প ব্যক্তি, তার জন্য প্রথম যে স্মারক বক্তৃতা, তার জন্য মহারাজ তা আমাকে কৃপা করে ডেকেছেন। কারণ আমি খুব একটা বেশি বক্তৃতা দেই না, টুকটাক কাজকর্ম করি, সময়টা চলে যায়। তা আমার তারপর যখন বিষয়টা এখান থেকে বলা হলো যে স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে, তা কিছুক্ষণ আগেই পূজনীয় সম্পাদক মহারাজ মানে সুপর্ণানন্দজি মহারাজ বলছেন যে আরে অনেক তো শিক্ষা সম্বন্ধে প্রচুর বক্তৃতা, প্রচুর লেখা, নতুন কিছু বলার নেই। সত্যি সত্যি স্বামীজির শিক্ষা সম্বন্ধে প্রচুর বিশ্লেষণ, ব্যাখ্যা। তবে এখানে যারা উপস্থিত আছেন আজকের এই শীতল সন্ধ্যায়, সবাই অনেকেই বয়স্ক মানুষ উপস্থিত আছেন, মায়েরাও আছেন। তা সেই ঠান্ডায়, কলকাতার ঠান্ডা উপেক্ষা করে তারা সবাই আপনারা এসছেন। এবং আরেকটা জিনিস যে অনলাইনের মোহ, সেটাও ত্যাগ করে এসছেন। তা এই দুখানা জিনিস আপনার ত্যাগ করা কম বিষয় নয়। এক হচ্ছে শীতলতম সন্ধ্যা, দ্বিতীয় হচ্ছে এই অনলাইনের মোহ করে এখানে আপনারা একেবারে অফলাইনে সামনে উপস্থিত হয়েছেন। তাই সেই জন্য আপনারা প্রত্যেকেই আমার যথেষ্ট মানে শ্রদ্ধার, আপনাদের না জানিয়ে পাচ্ছি না, বিশেষ শ্রদ্ধা। তা আর বিষয়টা, টপিকটা এরকম, শিক্ষা স্বামী বিবেকানন্দ, খুবই মনে হচ্ছে ফিলোজফিক্যাল হবে জিনিসটা, কিন্তু আমার বিষয় ফিলোজফি নয়। তা সেইটা আপনাদের রক্ষা। ফিলোজফি থাকলে অনেক গজগজ করতাম, সেটা কিন্তু আমার বিষয় ফিলোজফি নয়। তা একটু দেখা যাক, চিন্তা করা যাক কীভাবে। তা এইখানে আমি একটু আলোচনার এই 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব যে স্বামী বিবেকানন্দের যে শিক্ষা সম্বন্ধে যে কিছু কথা বলে গেছেন, অনেক কথাই বলে গেছেন, তা সেটা কি আমাদের ভারতীয় পরম্পরা যে শিক্ষা সম্বন্ধে বলে আসছে, ও একেবারে সনাতন ভারতবর্ষ, তার সঙ্গে এই কথা কি পুরোটা ম্যাচ করে? এটা দ্বিতীয়টি হচ্ছে, যদি ম্যাচ করে বা তার সঙ্গে যদি সামঞ্জস্য হয়, সেখানটা কি পুরোটা একই রকম না কিছুটা নতুনত্ব আছে? তৃতীয় জিনিস যেটা, যে নতুনত্ব যদি থাকে, কোন বিষয়ে নতুনত্ব আছে, আর সেই অভিনবত্বটা আমাদের কাজে কতটুকু লাগবে। তা এই 3-4টে পয়েন্টে কিছুটা কথা বলার চেষ্টা করব। তা আমাদের, আপনারা সবাই জানেন, যেখানে দেখেই মনে হচ্ছে সবাই
ফিলোজফি টফি সমস্ত কিছু, ফিলোজফি তো সবাই পড়তেই পারে, দর্শনশাস্ত্র সবার। তা সেখানে সবাই আপনারা জানেন যে আমাদের ভারতীয় সনাতন পরম্পরায় শিক্ষা সম্বন্ধে যে আলোচনা আছে, বিশেষ করে যোগশাস্ত্রে শিক্ষা সম্বন্ধে বলছে যে অষ্টাঙ্গ যোগ, এটা সবাই জানে, যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তাই যম যেমন বলা হচ্ছে যে সামাজিক নৈতিকতা শিক্ষা, নিয়মটা হচ্ছে পার্সোনাল, নিজস্ব, নিজকে কীভাবে ট্রেন করা যাবে। আসন তো বুঝতেই পারা যাচ্ছে, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তাই এই দিয়ে শিক্ষা শুরু। একটা যদি শিশু বা যে কোনো যার শিক্ষা শুরু, সে শিশু 5 বছর হতে পারে, 50 বছর হতে পারে, তো শুরুটা এই দিয়ে শুরু হবে। তারপর আমাদের বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ আছে, কিন্তু সেটা কিন্তু এর মতো নয়, এই যোগের মতো নয়। সেখানটা এই সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, অনেকটা বুদ্ধি, বিজ্ঞানসম্মত চিন্তা, বিজ্ঞান মানে বুদ্ধিবৃত্তির একটা বিকাশ, সেটা যোগশাস্ত্রের মতো ঠিক নয়। আমাদের তারপর যে বেদান্ত দর্শন, সদানন্দ যোগী বেদান্ত সার, সেখানে আমাদের সাধন সম্বন্ধে বলা হচ্ছে সাধন চতুষ্টয়। সেখানে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলবোধ বিরাগ, সমদমদি ষট সম্পত্তি, মুমুক্ষুত্ব। তা সেখানে এইটাই হচ্ছে প্রথম যে ছাত্রটি আসবে, তাকে এই বিষয়ে তাকে শিক্ষা দিতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলবোধ বিরাগ, সমদমাদি ষট সম্পত্তি, মুমুক্ষুত্ব। কিন্তু এর যখন বিশ্লেষণ আমরা যদি করা যায়, এখনও করছি না, খুব কঠিন লাগবে, মনে হচ্ছে প্রথমটাই পারবো না। মুমুক্ষুত্ব তো একেবারেই মনে হচ্ছে এই জন্মের সম্ভব নয় আমাদের পক্ষে। তারপর যদি দেখা যায় যে ভক্তিশাস্ত্র প্রথম ধাপের কথা বেশি বলেছেন রামানুজ, 7টা ধাপ। পরে গৌড়ীয় বৈষ্ণব সেটা 9 পর্যায়ে পরিণত হয়। সেখানে প্রথম হচ্ছে বিবেক মানে সেখানে খাদ্য পানীয় পবিত্রতা রক্ষার ব্যাপার বলা হচ্ছে। তারপর হচ্ছে বিমুখ মানে জাগতিক কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত। অভ্যাস, অনবরত ঈশ্বর চিন্তা প্র্যাকটিস করা। ক্রিয়া মানে শাস্ত্র মতে এই পূজা, নিত্যকর্ম, এগুলো অভ্যাস করা। কল্যাণ মানে সেখানে 7খানা গুণ, সত্য, সমতা, দয়া, দান, অহিংসা, আশাবাদ, এইগুলো সব প্র্যাকটিস করা। অনবসাদ মানে ঈশ্বর প্রাপ্তির বিষয়ে হতাশা থাকবে না, এটা গীতাতেও আছে। আর অনুর্ধর্ষ মানে অতিরিক্ত হর্ষ, অতিরিক্ত দুঃখ, এইসব থাকবে না। তা এইগুলো গীতা বলছি রামানুজের এই 7টা ধাপে ভক্তিশাস্ত্র, এটাও শিক্ষা। ভক্তিশাস্ত্র নিয়ে কেউ যদি শুরু করে 5 থেকে 50 যে কোনো বছরে তাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে অষ্টাঙ্গিক মার্গ 8টা, রামানুজের 7টা, আর বেদান্তের কিন্তু 4টে। তাই মিনিমাম এতগুলো যদি শেখানো যায় তবে কিন্তু শিক্ষাতে সবে শুরু করতে পারা যাবে, সেটা সনাতন শাস্ত্র বলে আসছে। তা এই রকম আর বেশি সনাতন আমাদের বেদান্ত বা সাংখ্য এই সমস্ত আর অতটা না গিয়ে জাস্ট একটু আলোচনা করলাম। এই অবস্থায় স্বামী বিবেকানন্দ এলেন 19বিংশ শতাব্দীর মাঝামাঝির পরে। তা তিনি শিক্ষা সম্বন্ধে যে কথা সবাই জানে, প্রথম যে সংজ্ঞা, ইংরেজিটা সবাই ভালো, কিন্তু বাংলাটা যেহেতু বাংলায় বক্তৃতা, তাই বাংলাতে করা হয়েছে, তো সেটা হয়তো পুরোটা ভালো লাগবে না। তো মানুষের মধ্যে পূর্ণতা প্রথম হইতে বিদ্যমান, তাহার প্রকাশ সাধনকেই শিক্ষা। তাহলে এখানে যে পূর্ণতাটা, পারফেকশানটা ঠিক বাংলাতে পূর্ণতা করা হয়েছে, কিন্তু ঠিক পূর্ণতা নয়, তবু বলতে হবে পূর্ণতা। তা এখন সেই পূর্ণতা যদি বিকাশ হয় সাধারণভাবে,
কিভাবে বিকাশ হতে পারে মানুষের? না বস্তু জগতে তার বিকাশ হতে পারে, আর নৈব্যক্তিক জগতে, মানে যেখানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু নেই, সেই জগতে বিকাশ হতে পারে। এবার বস্তুতান্ত্রিক জগতে যদি বিকাশ হয়, তাহলে প্রথম কিন্তু শরীর আর মনটা হচ্ছে দরকার। এছাড়া শরীর আর মন দিয়েই তো বস্তুটা দেখব। যেমন আমি আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন। তা ফার্স্টে শরীর সঙ্গে তার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলো লাগলো, তবেই তো, তারপরে তো মন পরে আসছে। তো এইগুলো খারাপ থাকলে, শরীরটা খারাপ থাকলে আপনিও ঘুমিয়ে পড়বেন, আমিও এখানে হয়তো বক্তৃতা দিতে পারবো না। তারপরে তো জ্ঞানেন্দ্রিয় কাজ করবে, তারপর কর্মেন্দ্রিয় কাজ করবে, জ্ঞানেন্দ্রিয় কাজ করবে। তাহলে ফার্স্ট শরীরে মানে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, তার সঙ্গে মন। এটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে বস্তু জগতে পূর্ণতার কথা ভাবাই যাবে না। তা সেখানে বস্তু জগতে পূর্ণতা কিন্তু দুটো, ব্যক্তি জীবনের পূর্ণতা আর হচ্ছে সমষ্টিগত জীবনের পূর্ণতা। তাহলে ব্যক্তিগত জীবনে পূর্ণতাটা প্রথমে একটু দেখা যাক। তা আমাদের, আপনারা তো অনেক সব ইউটিউবও দেখেন, এই হলে 2-3 বার বক্তৃতা দেখেন, আমিও শুনেছি। তিনি আমার বন্ধু হচ্ছে আমাদের সর্বলোকানন্দ, তা তো আপনারা খুব শোনেন, খুব অন্নময় কোষ, প্রাণময় কোষ, জ্ঞানময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এগুলো সব আপনারা কোশ্চেন করেছেন, সব জানেন যে কোনো মানুষের 5টা কোষ আছে। অন্নময় কোষ আছে, যা দেখা যাচ্ছে। এবার যেই মাত্র অন্নময় মানে এই শরীরটা এবার কী করে চলছে, একটা তো ইঞ্জিন দরকার। তো সেই ইঞ্জিনটাকে চালনা করছে প্রাণ। এবার যেই প্রাণ থাকলে সেটাকে তো একটা কেউ কন্ট্রোল করবে, সেটা হচ্ছে মন। এবার মন থাকলে হলে না, মন যদি ধরুন গাড়ির ড্রাইভার হয়, সে থাকলেও হবে না। ড্রাইভারকে যতক্ষণ না মালিক সিগন্যাল দিচ্ছে, গাড়ি স্টার্ট দিতে পারবে না। তা সেই জন্য বুদ্ধি দরকার। এবার মালিক থাকলেও হবে না, মালিকের পরিবার তার একটা মানসিক অবস্থার একটা আনন্দের পরিবেশ দরকার, একটা মানে স্থিতি দরকার। তবে সে বলবে যে ড্রাইভার আসো, আমি বেড়াতে যাব বা যাই কিছু করবো। সেটাই হচ্ছে আনন্দময় কোষ, তার পারে যা কিছু। তাহলে এই জন্য যে কোনো মানুষের প্রথমে অন্নময়, তারপর প্রাণময়, তারপর মনোময়, তারপর বিজ্ঞানময়, তারপর আনন্দময় কোষ। এটা মনে হয় আপনারা সবাই জানেন, কারণ আমি দেখি যে খুব এই মহারাজের খুব তো আপনারা লেকচারগুলো ফলো করেন, তাই ও তো এই কথাগুলোই খুবই বেশি করে বলে, খুব সুন্দরভাবে বলে। তা সেই ব্যক্তি জীবনে পূর্ণতা লাভ করতে গেলে প্রথমে কিন্তু অন্নময়, প্রাণময় আর মনোময় কোষের, মানে শরীর, মন আর প্রাণের সুষ্ঠু বিকাশ দরকার। ওই বিকাশ ছাড়া কিন্তু আমাদের এই ব্যক্তি জীবনে কিন্তু পূর্ণতা আসবে না। তা আমাদের সাধারণ শরীর মন কি করে? এই ধরুন জগৎ আমরা দেখি সাধারণ শরীর মন দিয়ে। তা সেই শরীর মনটা সাধারণ, ধরুন কিচ্ছু আমার একেবারে জিরো অবস্থা, জিরো থেকে শুরু করতে চাই, জিরো। তা সেই অবস্থাটাতে কি আছে না, সেই যে আমাদের শরীর বা মন, সেটা ভিতরে যে চৈতন্য সত্তা আছে, তার উপরে অবিদ্যা, কাম, কর্ম, এই 3টের আস্তরণ, একটা নয় 3খানা আস্তরণ একসঙ্গে ঢাকা পড়েছে। এবার কোনটা পাতলা কোনটা মোটা এইসব নিয়ে যে তার প্রকাশ আমার ভিতর দিয়ে বা আপনাদের ভিতর দিয়ে সবার হচ্ছে। আমার হয়তো ওই 3টে আবরণটা মোটা, আপনাদেরটা পাতলা। তাই সেই পাতলা মোটার এই পার্থক্যতে জগৎটা অন্যরকম দেখা যাবে। তাহলে ওই অবস্থায় ধরুন আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, বা এই বস্তুটাকে দেখছি, তার দেখলে দেখা যাবে যে ওই জগৎটা একটা রকম মনে হচ্ছে। আবার পরের মুহূর্তে আবার তাকালে ওই একই জিনিস কিন্তু মনে হচ্ছে না, আবার পাল্টে যাচ্ছে। কারণ জগৎ গতিশীল, জগৎ মানে তাই গতি আছে বলে তার জগৎ। এইটা একই রকম থাকবে না, একই রকম মনে হবে না, পাল্টে যাচ্ছে। তো এই যে অনবরত পাল্টাচ্ছে, আবার এই রকম চৈতন্যের উপর এরকম আবরণ আছে, এই জটিল প্রক্রিয়াতে আমাদের সব সময় জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যত পরিবর্তন হবে আমার কিন্তু ওইটা পাওয়ার চেষ্টা হবে। এটাকেই বলে তৃষ্ণা। আমি তো এক মনে হচ্ছে না, আর এই জিনিসটা দেখলাম,
এইটা সহজ করে আপনাদের বললে বুঝতে পারবেন। বাড়ির কথা ভাবুন, সকালে ঘুম থেকে উঠেছেন, দেখলেন বাবা আমার পরিবার খুব সুন্দর, বাকি সবাই খুব সুন্দর আছে। দুপুর হতে হতে একটু অন্যরকম লাগলো, সন্ধ্যাবেলায় আপনি 180 ডিগ্রি ঘুরে গেছেন, বলি আরে আমার জীবনটাই বৃথা, কি লোকের সঙ্গে পড়লাম রে ভাই বাবা। ভেবে দেখুন ওই ঘটনাগুলো যদি লিখে রাখেন, সকালবেলা ওই একটি লোক ছিল, আপনি একটা মনের ভাব বলেন বাবা আমার কি সুন্দর পরিবার, কি সুন্দর ব্যাপার। দুপুরবেলা একটু ইনডিফারেন্ট বা অন্যরকম কিছু মনে হলো, সন্ধ্যাবেলা এমন কি ঘটে গেল, ওই লোকটাকেই আপনি বলছেন যে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। তার মানে একটাই লোক তো, এই শুধু 12 ঘন্টার মধ্যে আপনি কত রকম ভাবছেন। তা এই কোনো সময় ভালো ভাবছেন, কোনো সময় মন্দ, কিন্তু এটা হচ্ছে এটাকে ঘটনা ধরে নিই, ভালো বলে কোনো বস্তু নেই, মন্দ বলে কোনো বস্তু নেই। এই যে অনবরত পরিবর্তন হচ্ছে, এই ইংরেজিতে বলে পোস্ট টু পিলার, তো এইরকম হতে হতে সহজ ভাষায় বলি যে এই দুটো দিক এরকম মনে হচ্ছে, তাতে তৃষ্ণা বাড়ছে। তাতে কিন্তু এর মানে হচ্ছে সকালে যখন বলছেন যে বাবা সুন্দর, আর বিকালে যখন বলছেন সন্ধ্যাতে আমার জীবন বৃথা, এর মানে হচ্ছে আপনি প্রচণ্ডভাবে পরিবারে আসক্ত, তাই ওইটা পেতে চাইছেন, বারবার পেতে চাইছেন, কিন্তু এতবার পরিবর্তিত হয়ে যাচ্ছে আপনি ধরতে পারছেন না। এটা হচ্ছে সাধারণ মনের অবস্থা। তা এই বহির্মুখী মনকে, যেখানে তৃষ্ণা আছে, সেটাকে বিকাশ করার জন্য আমাদের এই সনাতন শাস্ত্র এত সব অষ্টাঙ্গিক মার্গ বলেছে, সাধন চতুষ্টয় বলেছে, রামানুজের এই 7টা ভাগ বলেছে। স্বামীজি এবার ওইখানে এসে ফার্স্টে বলছেন যে আমি এমন লোক চাই যাদের শরীরে পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ়, স্নায়ু ইস্পাত নির্মিত, আর তাদের ভিতরে, শরীরের ভিতরে এমন একটা মন বাস করবে যাহা বজ্রের উপাদানে তৈরি। তাই এই কথাগুলো আপনারা পড়েছেন, সবাই জানে, মুখস্থও জানেন, মুখস্থ হয়তো আছে। তাই এর মানে হচ্ছে বাইরের জগতে, বস্তুক জগতে পূর্ণতার বিকাশ করতে গেলে শরীর, প্রাণ আর মনের বিকাশ করতে হবে। শরীরের বিকাশ করতে গেলে একটু বডিটার একটু এক্সারসাইজ, সেটা আমাদের আজকের বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে যোগ ব্যায়ামের হচ্ছে বিকল্প নাই, কারণ তার সঙ্গে মাসল, নার্ভ এবং যা যদি আপনি সূক্ষ্ম মন ভাবেন, সেটার যোগটাই ওইখানে হয়, এত রিদমিক হয়, যেটা হচ্ছে সায়েন্টিফিক্যালি ওর সব কিছুর ডেভেলপমেন্ট হয়। এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজে কোনো রিদম থাকে না, তাকে যে কোনো সময় যে কোনো কিছু শারীরিক প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু যোগাসনের ক্ষেত্রে এটা প্রমাণিত, তাই বিশ্ব যোগ দিবস করছে সারা বিশ্ব, এতগুলো কান্ট্রি করছে, তো এমনি নয়, সবাই করছে, কারণ এটা পেছনে হচ্ছে এতগুলো 3টে জিনিস সিঙ্ক্রোনাইজ হয়। তা এই হলে শরীরটা হবে, শরীরের সঙ্গে সঙ্গে আপনার স্নায়ুটা ডেভেলপ করবে। তাহলে ওই যে স্বামীজি বলছে পেশিটা লৌহের মতো দৃঢ় হবে আর স্নায়ুটা ইস্পাতের মতো। তো লোহা যদি হয়, লোহাকে আমরা জানি সে ঘাত সহ্য করতে পারে, সেই জন্য পেশিটা এরকম হবে। আর স্টিলের জিনিসটা হচ্ছে সে তার টেনসাইল স্ট্রেন আর টেনসাইল স্ট্রেংথটা বেশি, এটা সায়েন্সের ভাষা বলে। তার সোজা কথা আপনি ভেবে রাখুন যে কোনো যন্ত্রের ফাইনার্স পার্টসটা কিন্তু খুব ভালো ইস্পাত দিয়ে তৈরি হয়, কারণ রাস্ট পড়ে না, সে অনেক হিট সহ্য করতে পারে, অনেক স্ট্রেন সহ্য করতে পারে। তা স্নায়ুটা এইরকম হতে হবে। আর মনটা বজ্রের মতো, মানে বজ্রটা এমন একটা সিম্বল যে যাকে কেউ অতিক্রম করতে পারে না, সে সবাইকে অতিক্রম করে দেবে, যেখানে লাগবে অব্যর্থ। তো মনটা এইরকম হবে যে তাকে কেউ ক্র্যাশ করতে পারবে না, বরঞ্চ ওই মন যেখানে লাগবে সবাইকে ক্র্যাশ করে দেবে। তো এইটা স্বামীজি চাইছে। তাহলে এবার বলছে কীভাবে করব, তো চাইলে তো হবে না, কি পদ্ধতিটা কী? তো স্বামীজি এবার পরে বলছেন যে যদি আমাকে আবার শিক্ষা নিতে হইতো, এ বিষয়ে আমার কর্তৃত্ব থাকে, তা হইলে আমি ঘটনাবলী সম্বন্ধে আর অধ্যয়ন করিতাম না, আমি আমার একাগ্রতা ও পৃথককরণ শক্তিকে বিকাশ করিব এবং নিখুঁতভাবে আমার ইচ্ছামতো জ্ঞান লাভ করিব। ইংরাজিটা খুব ভালো, অ্যাট কনসেন্ট্রেশন অ্যান্ড ডিটাচমেন্ট। একাগ্রকরণ মানে কনসেন্ট্রেশন আর ডিটাচমেন্ট প্র্যাকটিস। কিন্তু এই যে কথাটা স্বামীজি বলেছেন, তা স্বামীজি খুব ম্যান অফ ওয়ার্ক,
এমন কিছু বলেননি একটা সাধারণ বাচ্চা ছেলেও পারবে না। বড় মানুষ তো অনেক দূরে, বাচ্চা ছেলেও পারবে না। স্বামীজি সমস্ত কিছু বলেছেন যে করা যায়, যে কেউ লোক, পৃথিবীর যে প্রান্ত লোক করে প্র্যাকটিস করলে সে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। তা এই যে স্বামীজি কথাটা যে বলছেন, আপনারা যদি আমার সঙ্গে, মহারাজরা নয়, আপনারা যারা আছে আমার সঙ্গে যদি 20 সেকেন্ড সময় দেন, 20 সেকেন্ড আমরা একটা এক্সারসাইজ করব, 20 সেকেন্ড মাত্র। আপনার তো জীবনের অনেক সময়, মাত্র 20 সেকেন্ড। সেখানে শর্ত হচ্ছে মাথায় কিছু ভাবা চলবে না, আমি যেমন বলছি সেইটা শুনে সেই রকম করতে হবে, তারপরে তার আলোচনা হবে। কারণ এটা হচ্ছে স্বামীজির কথা, এমনি তত্ত্ব দিয়ে হবে না, তার কিছু প্র্যাকটিস ছাড়া, এক্সারসাইজ ছাড়া হবে না। আপনারা রাজি তো সবাই? আচ্ছা, রাজি? 20 সেকেন্ড মাত্র। এবার কি করতে হবে আমি বর্ণনাটা করছি। আপনারা যে যেমন আমি বসে আছি আপনারাও বসে আছে, তা আপনারা প্রত্যেকের আশা করি হাত ভালো আছে, মোটামুটি হাতটা তো এইরকম করতে পারেন, করতে পারেন তো এইরকম, এরকম হাতটা করতে পারেন, বাঁ হাত ডান হাত যেটা। তা আমি বলবো যখন শুধু শুনে নিন। ফার্স্টে এই হাতটা এরকম করবেন, তারপরে হাতটাকে এইরকম করবেন। তাহলে কি হলো, এখন শুধু বর্ণনাটা শুনে নিন এরকম যেমন। তাহলে কি হলো, একটা পয়েন্ট হলো 1 2 3 4, একটা হাতে 4টে পয়েন্ট হলো, 1 2 3 4, পরিষ্কার বোঝা যাচ্ছে 4টে পয়েন্ট। এবার আমি বলবো এইরকম হওয়ার পরে আপনি দেখে নিন 4টে পয়েন্ট। এবার আপনাকে বলবো চোখটা বন্ধ করতে। এবার যখনই এক্সারসাইজটা করবেন আমার মতো একটু বসতে হবে, এই মানে পেছনে ঠেস দেওয়া চলবে না, কারণ ঠেস দিলে এফেক্টটা পাবেন না। মানে এটা তো একটা এক্সারসাইজ, 20 সেকেন্ড, বেশি না, মাত্র 20 সেকেন্ড। তা করলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কথাটা, কারণ কোনো কাজ প্রত্যক্ষং কিং প্রমাণং আমাদের বলে। আপনি প্রত্যক্ষ না দেখে বকবকামি করে গেলে কী হবে? প্রত্যক্ষকে দেখা যাক না, 20 সেকেন্ড তো, আপনার তো কত বছর চলে গেছে, 20 সেকেন্ড মাত্র সময়। তাহলে বুঝে গেছেন, 1 2 3 4, ফার্স্ট এটা করে নিন, হাতটা যে যেমন পারেন করে এইরকম 20টা আপনি নিজের হাতটা দেখে নিন, 1 2 3 4 করে চোখটা বন্ধ করবেন, করে মাত্র 5 বার 1 2 3 4 5 বার ভাববেন, 1 2 3 4 মনে মনে শুরু করুন। এবার ছেড়ে দিন, মনে হচ্ছে সবার হয়ে গেছে, 5 বার হয়ে গেছে। এবার আমি ওখান থেকে আপনাদেরই বলছি। আচ্ছা, এই যে করলেন না এইখানে, এবার আপনি চিন্তা করুন দেখি, এবার চিন্তা করতে বলছি, প্রথমে তো কোনো চিন্তা করেননি। এই যে করলেন, এখানে আপনার কি কখনো মনে হচ্ছে আপনার কোনটা হাত, এই পয়েন্টটা হাত না এই পয়েন্টটা হাত না এই পয়েন্টটা না হাত না এইটা হাত, বা এই রকম রেখেছেন হাত, কোনটা হাত? কোনোটা তো হাত মনে হচ্ছে না। তার মানেটা কি মনে হচ্ছে? যে সত্যি হাত কিন্তু এই রকম এই রকম এই রকমও নয়, আর এই রকম যে রেখেছি তাও নয়, ওর বাইরে মনে হচ্ছে কি না? সত্যি হাত যেটা কাজ করে এই রকম কোনো অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করছে না, তার বাইরে কাজ করছে। চিন্তা করে দেখুন। তা এটা হচ্ছে ওই বেদান্তের যে কঠিন কথা, নিত্যানিত্য বস্তু বিবেক, তার কিন্তু আপনি প্র্যাকটিস করে ফেলেন মাত্র 20 সেকেন্ড। চিন্তা করে দেখুন। দ্বিতীয়টা, আপনাদের ফার্স্টে বলেছি কিছু চিন্তা করবেন না। আপনি করার সময় কিছু ভেবেছিলেন যে আচ্ছা মহারাজ বলছে, কারণ লজ্জাও লাগছে, নাও করলে হবে না, কী হবে জানি, দেখা যায় না 20 সেকেন্ড। কোনো কিছু তো এক্সপেক্ট করেননি। তা এক্সপেক্ট কিছু নাই এই কাজটা করার ফলে, তাতে আপনার কিন্তু ওই চিন্তাটা আসতে শুরু করলো যে হাতের অবস্থা কিন্তু এইরকম নয়। ওই চিন্তাটা এসেছে, আপনার কোনো এক্সপেকটেশান ছিল না, সেই জন্য ইহামূত্র ফলভোগ বিরাগ, কোনো আপনার ফল চিন্তা ওখানে ছিল না, তাই আপনার ওই অভিজ্ঞতাটা এসছে। তৃতীয় যে জিনিসটা, আপনারা যখন এই 4 বার ভেবেছিলেন, 1 2 3 4 ইন্টু 5 বার, মানে 20 সেকেন্ড ম্যাক্সিমাম। তো এইখানে যখন করেছিলেন না, বাড়ির কথা ভেবেছিলেন, কাজের মেয়েটা এই সময় আসার কথা, আরে এই সময় কলিং বেল বাজছে কি না, গ্যাস আসার কথা, আরে কর্তা তো এসে গেছে, মায়েরা ভাবছে ওই যদি আরে বাবা গিন্নি গাড়ি নিয়ে পৌঁছে গেল, রেগে গেল কি না, এইসব কিছুই ভাবছেন না।
তার মানে ওখানে আপনার সমদমাদি শর্ট সম্পত্তি হয়ে গেল, যে কথা কঠিন, যেটা এখানে আলোচনাই করিনি। ওই 20 সেকেন্ডে কিন্তু এটা প্র্যাকটিস করে ফেলেছেন। এবং আপনি সত্যি করে ভালো করে ভেবে দেখুন, ওই 20 সেকেন্ডে কিন্তু আপনি এতক্ষণ যে বসেছিলেন সবচাইতে ভালো ছিলেন, কারণ কোনো ফল চিন্তা নেই। মাত্র এই 4 × 5 5বার এটা ভেবেছে, সেইটা হচ্ছে মুমুক্ষুত্ব। স্বামীজি শুধু দুটো কথা বলে দিয়ে গেছেন, কনসেন্ট্রেশন অ্যান্ড ডিটাচমেন্ট, একাগ্রতা আর পৃথকীকরণ, কিন্তু করতে হবে। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ এমনি তো আসেননি, আর সপ্তর্ষি থেকে শ্রেষ্ঠ যোগীকে নামিয়ে এনেছেন। সপ্তর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ বিবেকানন্দকে এনেছেন এখানে, এমনি এমনি আনেননি। যে আসবে, আগের যে 4, 7, 8 ছিল 2-এ কনভার্ট করলো। দুটো স্টেপেই কিন্তু আমাদের বেদান্তের যে 4টে স্টেপ ছিল 2-এ তিনি দেখিয়ে দিলেন। করে দেখো, সবাই উনি বলছেন যে করে দেখো, হবে। আপনিও বাড়িতে প্র্যাকটিস করবেন, সকাল বিকাল সন্ধ্যা, দেখবেন এর বাইরে অনুভূতি হবে না। আপনার বেদান্তের ইহামূত্র ফলভোগের টিকাও পড়তে হবে না, কিচ্ছু না, তার ফল পেয়ে যাবে আপনি। এইটাই হচ্ছে এই যুগের স্বামীজির শিক্ষা, যে এই পৃথকীকরণ আর কনসেন্ট্রেশন দিলে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে প্রথম যে ছাত্রের স্টেপ, ছাত্র হিসাবে যা করার আপনি কিন্তু নিজে অনুভব করতে পারবেন। আমি বলি হ্যাঁ, এটা করা সম্ভব, এটা যে কেউ, বাচ্চা ছেলে থেকে যে কেউ পারবে। এই হাত নিচে করা যে কেউ বাচ্চা ছেলেও পারবে, আপনারা পাচ্ছি বাচ্চা ছেলেও পারবে না, বুড়োও পাচ্ছে, বাচ্চাও পারবে। তা এই যে নিজের ইন্দ্রিয় সঙ্গে এই যে জগতের এই যে প্রত্যয় হলো, এই প্রত্যয়টা কিন্তু আপনি এখন একটু একটু অনুভব হবে। যতবার প্র্যাকটিস করবেন আপনার কিন্তু এই মনে এইটা এসে যাবে, হ্যাঁ ঠিক তো, এই সময় তো সত্যি সত্যি হাতের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, তাহলে কেন আমার গোটা শরীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেন জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সবটা তখন আপনার মনের মধ্যে এক্সট্রাপোলেট করে তৈরি হয়ে যাবে। তার মানে আপনার বিজ্ঞানময় কোষ, বুদ্ধির নিশ্চয় যেটা করে, সে কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবার তৈরি হতে হতে দেখবেন একটু ওখানে মজা পাবেন, আনন্দ পাবেন। প্রথমবার করে একটু দেখবেন প্রত্যেকের মনে কিউরিসিটি আছে, যতই আপনার অনীহা করুক, অনীহা করলেও কিন্তু কিউরিসিটি আছে, বলে আরেকটা কিছু মজা, একটা কিছু করা গেল। ওই মজাটা বাড়বে যত আপনি বারবার করবেন, প্র্যাকটিস করবেন, তখন আস্তে আস্তে আনন্দময় কোষটা সেও সমৃদ্ধ হবে। পেছনের যা রেকর্ড সব আস্তে আস্তে ডিলিট হয়ে নতুন আনন্দময় কোষ তৈরি হবে এই প্র্যাকটিস দ্বারা। তা এটা হচ্ছে স্বামীজির একটা প্র্যাকটিক্যাল শিক্ষার অংশ। এবার সেখান দিয়ে আমরা কি করতে পারি? স্বামীজি তারপরের একটা শিক্ষা সম্বন্ধে কথাই বলছে, যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়, তাহাই শিক্ষা। খুব সহজ কথা। তাহলে আগে স্বামীজির কনসেন্ট্রেশন, ডিটাচমেন্ট দিয়ে আপনি যদি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3, যেমন করবেন তেমন আপনার অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষের ডেভেলপমেন্ট হবে সমান তালে। এই নয় যে এইটা আগে ওইটা একসঙ্গে ডেভেলপমেন্ট হবে। এই হতে হতে আপনার আস্তে আস্তে কি হবে না, চরিত্র তৈরি হবে। স্বামীজি চরিত্র বলছে যে পেছনে যে যা কাজ করেছে তার সমষ্টি স্বরূপ, সেইটা চরিত্র। তার এই যে নতুনভাবে যে আপনি এই যে চিন্তা করে এই কোষের ডেভেলপ করলেন, তাতে যে সংস্কার তৈরি হলো, সেটা চরিত্র হলো। সেই চরিত্রটা আপনাকে ইচ্ছা শক্তিতে কনভার্ট করবে। কেন? আমি যদি আমার কথা মতো 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, তারপরে পরের সপ্তাহটা আপনার নিজের ইচ্ছা শক্তি আসবে, আরে এটাকে ভালো করে করি তো, ডেভেলপ হচ্ছে তো ভালো। আমি তো ছেলেদের এইভাবে বলি, আরে ঠিকঠাক তুমি আমার কথাটা 1 সপ্তাহ পরে এইভাবে পড়াশোনা করো, তারপরে তুমি আমার কাছে আসবে। আমি আজকে মহারাজ তো অনেক দিনের শিক্ষক, তা আমার মাত্র 32 বছরের শিক্ষা জীবনে
তার ছেলেদের বলি 1 সপ্তাহ পরে প্রত্যেকটা 100% ছেলে বলে হ্যাঁ মহারাজ ডেভেলপ হয়েছে। তার মানে ওই আনন্দময় কোষটা ডেভেলপ হয়ে গেছে। তা এখন বাকি যে প্রবলেমটা সলভ হয়েছে বলে হ্যাঁ, তারপরে টুকটাক ঠিকঠাক করে দিলে তার অটোমেটিক্যালি ওই ইচ্ছা শক্তি, চরিত্র তৈরি হলো, ওখান থেকে ইচ্ছা শক্তি এসছে। তো ওই ইচ্ছা শক্তি তাকে আবার নতুন কাজ করবে। তাহলে স্বামীজির কথা মতে কাজ, চরিত্র, ইচ্ছা শক্তি, তাহলে কাজ, চরিত্র, ইচ্ছা শক্তি, এই যে 3টে পয়েন্টে ঘোরান, কাজ, চরিত্র, ইচ্ছা শক্তি, কাজ, চরিত্র, ইচ্ছা শক্তি, এই করতে 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 একটা রূপ, এই যে চাকা যদি ঘুরতে থাকে অনবরত, তখন আর 3টে নয়, একটা শেপ নিয়ে নিয়েছে। ওই শেপ হচ্ছে আপনার কোনো ডাইরেকশানে, কোনো দিকে আপনার প্রকাশ হবে। আপনি এটা করতে চান, করে ছাড়বেনই। এটা ভেবেছিলেন করবেন, করে ফেলবেনই। পুরো সায়েন্স। এই কাজ, চরিত্র, ইচ্ছা শক্তি, এটা যত রাউন্ডে ঘোরাতে পারবেন, ও তখন একটা শেপ নিল। এইরকম ঘোরালে এইরকম শেপ, এইরকম ঘোরালে এইরকম শেপ, আমি যেমন দিকে অ্যাপ্লাই করবো সেই রকম শেপ নেবে। সেইটা স্বামীজি বলছে যে এই রকম করতে করতে সেটা তার আয়ত্তাধীন ও সফলও কাম হয়। আজকের দিন বলে এই কাজ হচ্ছে না, ছেলেরাও বলে, বয়স্ক জনেরা বলে যে ভাবছি এটা করতে পারছি না, চেষ্টা করছি, হচ্ছে না। তার বিজ্ঞানটা জানা নেই। এই কাজ, চরিত্র, ইচ্ছা শক্তি, এই পয়েন্ট দিয়ে বারবার ঘোরাতে হবে চক্রাকারে। তাহলে আপনার শেপের মতন আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন। যেটা স্বামীজি বলেছেন, আপনাদের নিজেরা যদি কৌতূহল হন, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। 1 সপ্তাহটা একটা প্রজেক্ট নিন, এইরকম আমি যেমন বলে দিলাম, এইরকম আপনি অ্যাটাচমেন্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যান্ড ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন। করে করে আপনি তারপর রিয়েলাইজেশন করুন যে হ্যাঁ সত্যি তো এটা ঠিক নেই, এটা তো পরিবর্তন হয়, অ্যাকচুয়াল জিনিসটা এর চাইতে বাইরে। তার মানে হাতের ক্ষেত্রে যদি এটা হয়, শরীরের ক্ষেত্রে এটা হবে, বাইরের জগতের ক্ষেত্রে ওইটা হবে। তাহলে যেটা বারবার দেখছি সেটা তো ঠিক নয়, তার বাইরে একটা জিনিস আছে, আপনার তখন মনে হবে। তাই এইরকম করতে করতে আপনাকে বলতে হবে না যে বাইরের যে জগৎটা দেখছি এটা ঠিক নয়, ওর আসলটা এর বাইরে, কারণ শুরুটা এইভাবে হচ্ছে। তা এই ব্যক্তি জীবনে এইরকম অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষের এইভাবে বিকাশ করানো যায়। যদি করতে পারা যায় তবে সমাজ জীবন সাকসেসফুল হবে। তখন সকালবেলা উঠে আপনার পরিবারের যে দেখা গেল বাহ দুর্দান্ত ভালো, তাতে হর্ষ বোধ করবেন না, মনে হবে যে এই যে বোধটা হচ্ছে এটা একটা অবস্থা, অ্যাকচুয়াল জিনিসটা তার বাইরে। আবার সন্ধ্যাবেলায় এমন কি ঘটনা ঘটেছে তাতে আপনার মানে ঠিক আপনার মনোমতো হয়নি, তাতেও আশ্চর্য মনে হবে না যে আরে বাবা পরিবার এই ঘটনাটার বা এ সম্পর্কিত জিনিস যেটা হয়েছে আসল জিনিসটা এর বাইরে। তাহলে আপনার একেবারে কোনো ব্যাড ডিসিশান আপনার নিতে হবে না। এই তাহলে সমাজ জীবনে বাড়িতেও যেমন হবে, কর্মক্ষেত্র একই। দেখা গেলো এক বাড়ির কর্মক্ষেত্রে বস ভালো আছে, 2 বছরের শেষে এমন কি ঘটনা ঘটলো গেল একেবারে ফাটাফাটি অবস্থা। তারপর সাবোটেজ, কত রকম কিছু চলে কর্মজগতে। তা এতগুলো হয় কেন? আমাদের ওই ব্যক্তি জীবনে ওই পূর্ণতার প্রকাশ নেই। তাহলে সমাজ জীবনে কি করে পূর্ণতার প্রকাশ হবে? ব্যক্তি জীবনে পূর্ণতার প্রকাশ বলে এই স্বামীজি বলেছেন ওই কনসেন্ট্রেশন অ্যাটাচমেন্ট প্র্যাকটিস করে ফার্স্টে ছোট জায়গায় দেখতে হবে যে যেটা অনুভব হচ্ছে সেটা ঠিক নয়, আসলটা তার বাইরে। তখন কর্মজগতে অ্যাপ্লাই করে মনে হবে আর এই যে বস্তুদের, এই যে ব্যক্তিদের সঙ্গে আলোচনা হচ্ছে, এই অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু এরা কিন্তু আসল নয়, আসল জিনিসটা আলাদা, এরা তাই এরকম পরিবর্তন হয়ে যায়। তাহলে আপনার কোনোভাবে হর্ষও হবে না আর বিষাদও আসবে না, আপনি কিন্তু সাকসেসফুল সমাজ জীবনে হবে। তা এইটাই হচ্ছে স্বামীজি যেটা বলতে চেয়েছেন, বস্তু জগতে পূর্ণতার বিকাশ। এই বস্তু জগতে যতক্ষণ না পূর্ণতার বিকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু নৈসর্গিক জগৎ যেখানে বস্তু নাই সেই জগতে ভাবাই যাবে না। কারণ একতলা না পা ফেলে দুতলায় উঠতে পারবো না। একতলাটা হচ্ছে এই বস্তু জগতের বিকাশ। আমার ব্যক্তি জীবনে বস্তু জগতের পূর্ণতার বিকাশ করতে পারলাম না,
আমার ব্যক্তি জীবনে সমাজের সঙ্গে পূর্ণতার বিকাশ করতে পারলাম না, তা আমি কি করে নৈসর্গিক কথা ভাববো? হতে পারে কী করে? দোতলার কথা কি করে হবে? সম্ভবই নয়। এই বাচ্চা ছেলেও বলবে সম্ভব নয়, এটা আধ্যাত্মিক জগতেও তাই সম্ভব নয়। তা স্বামীজি এবার আরেকটা শিক্ষা সম্বন্ধে, আপনারা সবই জানেন, আমি শুধু একটু আলোচনা করছি, সেই জন্য বলা হচ্ছে কিছু কথা। তো সেই জন্য কথাগুলো সবই জানা স্বামীজি। তা স্বামীজি বলছেন, মস্তিষ্কে নানা বিষয় বহু তথ্য বোঝাই করিয়া সেগুলিকে অপরিণত অবস্থায় সেখানে সারা জীবন হট্টগোল বাধাতে দেওয়াই শিক্ষা লাভ করা বলে না। রানস রায়ট আনডাইজেস্টেড স্বামীজি যে বলেছে, সেই তার বাংলা। তাহলে অ্যাকচুয়াল কী হতে হবে না, কিছু ভাব এমনভাবে ভেতরে ঢোকাতে হবে যেটা সুপরিণাম লাভ করবে, অ্যাসিমিলেটেড হবে। তাহলে কি হবে? উই মাস্ট হ্যাভ লাইফ বিল্ডিং, ম্যান মেকিং, ক্যারেক্টার মেকিং, অ্যাসিমিলেশন অফ আইডিয়া। তাহলে লাইফ বিল্ডিং, ম্যান মেকিং, ক্যারেক্টার মেকিং, অ্যাসিমিলেশন অফ আইডিয়ার কথা স্বামীজি বলছে। তাহলে আপনারা এবার বাচ্চাদের শিক্ষা যদি শুরু হয়, তখন শুরুটা কি হয়? জীবন গঠন, লাইফ বিল্ডিং। সেই লাইফ বিল্ডিংয়ে মানে প্রথমটা তাকে কিন্তু তার এই একাগ্র করা আর পৃথকীকরণ শেখানো। কিচ্ছু না, তুমি একাগ্র করো, এই হাত দিয়েই শুরু করানো হোক, তুমি শুধু হাতটা দিয়ে শুরু করো, তারপরে তুমি শরীরটা ভাববে, সেখানে শুধু এইটা প্র্যাকটিস করো। তাতে কি হবে? তার অন্নময় শরীর আর প্রাণময় শরীরটা কিন্তু ঠিক তৈরি হবে। তারপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে মানুষ তৈরি, তখন মনোময় কোষের বিকাশ। স্বামীজি বলেছে লাইফ বিল্ডিং, তারপরে ম্যান মেকিং। তারপরের ধাপটা হচ্ছে চরিত্র গঠন, মানে যখন মনোময় কোষ বিকাশ হয়ে গেল, তখন আস্তে আস্তে কাজটা ঠিক মতন ডাইরেকশান নিচ্ছে, তখন আস্তে আস্তে চরিত্র তৈরি হচ্ছে। চরিত্র যখন তৈরি হবে, ইচ্ছা শক্তির বিকাশ ঘটবে, তখন মানে কারেক্টলি সে ভাবতে পারবে, করতেও পারছে, তখন বিজ্ঞানময় কোষের বিকাশ হবে তার। তারপরে যখন বিজ্ঞানময় কোষের বিকাশ হবে, তখন কি হবে? ভাবসমূহ সঠিকভাবে আত্মীকরণ হবে, তখন আনন্দময় কোষের কিন্তু বিকাশ হয়ে গেল। এই সনাতন ভারতবর্ষে আমরা তো জানি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তা আমাদের ছোটোবেলা থেকে এই শিখে শুনি, আপনারাও যাই বলেন বা শুনি, সেটা হচ্ছে ব্রহ্মচর্য মানে হচ্ছে অধ্যয়ন করা, বিদ্যা অভ্যাস করা। গার্হস্থ্য মানে সেখানে আর পড়াশোনার দরকার নেই, সেখানে হচ্ছে কর্ম আর সন্ন্যাস, সংসার জীবন। তারপর বানপ্রস্থ হচ্ছে সংসার ত্যাগের প্রস্তুতি, আর সন্ন্যাস হচ্ছে ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে বাকি জীবন কাটানো। কিন্তু আপনারা যদি দেখেন ভারতের সব কিছু শিক্ষা সনাতন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু এই রকম কথা বলে না, সেখানে বলে জীবনভর শিক্ষা। এই লাইফ অফ এডুকেশান আজকের পাশ্চাত্যতে বিশাল হচ্ছে, কিন্তু আমাদের সনাতন ভারতবর্ষের প্রতিটা মানে দর্শন শাস্ত্র থেকে সমস্ত জায়গাতে একটু পড়াশোনা করলেই বোঝা যাবে, সেখানে লাইফ অফ এডুকেশানের কথাই বলা হচ্ছে। ছোট একটা উদাহরণ দিলে আপনারা জানেন যে ছান্দোগ্য উপনিষদে ইন্দ্র বিরোচনের উপাখ্যান আছে। সেখানে দেখবেন চরম আত্মতত্ত্ব ইন্দ্র লাভ করছে 32 96 প্লাস 5 101 বছর, জীবনের শেষ প্রান্তে এসে চরম আত্মতত্ত্ব লাভ করেছে। তার আগে বিভিন্ন স্টেজ অতিক্রম করে এসছে। তা এখান থেকে বোঝা যাচ্ছে যে পূর্ণতা বিকাশটা একদিনের ঘটনা নয়, সারা জীবনের লাগাতার প্রচেষ্টা, তবেই ওইখানে হবে। তা সেই জন্য ওই শুরুটা ছাত্রের অন্নময় কোষ, প্রাণময় কোষ বিকাশ হোক, সে তারপর তার ধীরে ধীরে লাস্টে তার বিজ্ঞানময় কোষের বিকাশ হবে। তা সেই জন্য হচ্ছে ব্রহ্মচর্যটা অন্নময় প্রাণময় কোষের বিকাশ, গার্হস্থ্য আশ্রমটা মনোময় কোষের বিকাশ। মানে গার্হস্থ্য আশ্রমে যখন ঢুকলো, অ্যাডাল্ট হয়ে গেছে 25 বছরের উপর, তার শরীর মনের সমস্ত ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সঠিকভাবে ফিজিক্যালি ডেভেলপ করে গেছে। সেই অবস্থায় তার আগে থেকে শুরু হয়েছে অন্নময় প্রাণময় কোষের বিকাশ ঠিক হয়েছে। সে জগৎকে তখন ঠিকভাবে জানতে পারবে, তখন তার কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় উল্টোপাল্টা কাজ করবে না, সে সঠিক ডাইরেকশানে কাজ করবে। কাজ করলে তার কিন্তু কি হবে না, মনোময় কোষের বিকাশ হবে, এবং মনোময় কোষ হলে তার ইচ্ছা শক্তি আসবে, সে কাজ করতে পারছে ঠিক ডাইরেকশানে, ঠিক তার চিন্তা আসছে।
এবার করতে করতে যখন তার গার্হস্থ্য জীবন এইভাবে কাটবে, তখন তার বানপ্রস্থ আসবে, বিজ্ঞানময় কোষের বিকাশ আসবে। তখন বুঝতে পারবে ওই যে শুরু হয়েছিল এই হাতটা, এইগুলো অবস্থার হাত কি না, হাত অ্যাকচুয়াল হাত এর বাইরে, তখন তার প্রত্যয় এসে যাবে যে ও আচ্ছা আচ্ছা, এই যা কিছু দেখা যাচ্ছে, আমরা যে বলি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা আমাদের হয়ে গেছে, কোনো প্র্যাকটিসই করিনি। আমাকে ইনক্লুডিং মাইসেলফও বলছি, প্র্যাকটিসই করিনি। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা তো অনুভূতি। কোনায় কোনায় কোষে কোষে এই কথা যখন বলবে, তখন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এটা কোনো যে কেউ লোক পারবে, যদি ছোট থেকে এই প্র্যাকটিস আসে। ওই ছোট প্র্যাকটিস যে যা দেখছি সেটা ঠিক নয়, তার বাইরে আসল সত্যটা তার বাইরে। তাহলে কর্মজীবনে মনোময় কোষের বিকাশ যখন হয়ে গেল, তার চরিত্র যখন তৈরি হয়ে গেল, ইচ্ছাশক্তি যখন এসে গেল, 50-এর পরে বানপ্রস্থের দিকে তার কি হচ্ছে, বিজ্ঞানময় কোষটা একেবারে সঠিকভাবে প্রকাশ পাচ্ছে। তখন সে কিন্তু তার কাছে বুঝতে পারছে যে না, জগৎ তো আসল জিনিসটা তো এর বাইরে অনেক। আসল জিনিস যা দেখছি এটা ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটাও এইরকম একটা, আসলটা ওটা নয়, এর বাইরে। এ তার প্রত্যয় এসে গেছে। এবং এই 50 থেকে 75 অবধি প্রত্যয় থাকতে থাকতে 75-এর পরেই তার কিন্তু আনন্দের বিকাশ হবে, এবং একসময় এর পারে সে আত্মতত্ত্ব জানতে পারবে। যে কেউ পারবে এই পদ্ধতিতে। এখানে কোনো বয়স মানে মানুষের ঠিক নেই, রিজিয়ান ঠিক নেই, যে কোনো জায়গায় যে কোনো মানুষ এই শুরুটা যদি, ব্রহ্মচর্যটা যদি ঠিকভাবে এইভাবে অন্নময় কোষ প্রাণময় কোষে দিয়ে শুরু হয়, তাহলে 75 বছর যেখানে সন্ন্যাস স্টেজ, সেই অবস্থায় তার কিন্তু মানে আনন্দময় কোষ বিকাশ হবে। তাকে আর বলে দিতে হবে না যে জিনিসটা কি। তখন ওই ইন্দ্রের মতো 5 বছরে সে বুঝতে পেরে যে আসল জিনিসটা ও এইটা, রিয়েলাইজেশন হবে। তা সেই জন্য এই যে নৈর্ব্যক্তিক, আগে বললাম না, বস্তু জগতে পূর্ণতার আগে লাভ না হলে নৈর্ব্যক্তিক পূর্ণতার কথা ভাবা যায় না। তা সেই জন্য স্বামীজি বলছেন একটা কথা, আপনারা পড়েছেন, শিক্ষাটি সংস্কারে পরিণত হইয়া স্নায়ুগত হইলে, ইংরেজিটা বললে ভালো হবে, এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। তখন আপনারা বলে ফেলবেন যে মহারাজ, এগুলো সব আমরা জানি। ঠাকুরের তো দেখেছি যে নিদ্রা মানে বিছানার তলায় যদি একটা টাকা থাকতো, ঘুমের অবস্থায় একেবারে বিছে কামড়ালে যেমন হয় সেরকম উঠে পড়ছে, নার্ভাস অ্যাসোসিয়েশন। স্বামীজির এইসব ঘটনা আমরা জানা আছে, আপনারা বলবেন, আপনারা সব পড়েছেন। স্বামীজি বেলুর মঠে আছে, ফিজিতে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত্রে ওনার কাছে ওই নার্ভাস অ্যাসোসিয়েশন, উনি কষ্ট যন্ত্রণা ছটফট করছেন। বলি এই তো বিশাল ব্যাপার ওনাদের কথা। এই নার্ভাস অ্যাসোসিয়েশনকে আমাদের সম্ভব? কোশ্চেন আসবে যে আমি যদি একটা উদাহরণ দিই যে আপনারা অলরেডি নার্ভাস অ্যাসোসিয়েশন কিছু করেছেন, সাধারণ জিনিস আপনার বললে বুঝতে পারবে। ভেবে দেখুন দেখি, আপনার যখন জন্ম হয়েছিলেন, আপনার বাচ্চা ছেলে মেয়ের মতো ছোট, মায়ের গর্ভ থেকে, তখন আপনারা খেতে জানতেন, আমরাও একই ব্যাপার, প্রত্যেকটা শিশু। তার সেই মা কিন্তু ঠিক টাইমে টাইমে তার স্তন্য খাইয়ে খাওয়ার প্র্যাকটিস করিয়েছিল। তারপর এই খাওয়ার প্র্যাকটিস আস্তে আস্তে অনেক বছর, 5-6 বছর হওয়ার পরে স্তন্য বাদ দিল, কারণ তার নার্ভাস অ্যাসোসিয়েশন হয়ে গেছে যে খেতে হয়। তখন এবার কথা বলতে পারছে, বলছে খিদে পাচ্ছে, বলে ঠিক আছে এবার ভাতটা খাও, এইটা স্টাফটা খাও, এই জিনিসটা খাও, এই হাত দিয়ে খাওয়া শুরু করলো। আজকের দিনে আপনি যতই কাজ করুন, আপনি জানেন যে খাওয়ার সময়টা চলে যাচ্ছে, কেন আপনি বলে আর খাওয়াটা পার্ট অফ লাইফ, খাওয়াটা পার্ট অফ লাইফ। প্রত্যেকে বলে খাওয়াটা কোনদিন ভুলে যেতে পারি? আপনি কাজের জন্য দেরি হচ্ছে, কিন্তু আপনি জানেন যে খাওয়াটা কিন্তু আমি দেরি করে ফেলছি, কিন্তু কাজটা ছাড়া যাচ্ছে না, কারণ নার্ভাস অ্যাসোসিয়েশন হয়ে গেছে, খেতেই হবে। এই প্র্যাকটিসটা প্রত্যেকেই কিন্তু করা আছে, এত দিন ধরে করা আছে। তাই এই যে সাধারণ জিনিসটা আমরা যদি প্রত্যেকেই নার্ভাস অ্যাসোসিয়েশন করে ফেলেছি, তাহলে অন্য যে কোনো আইডিয়াটা যদি আমরা করতে পারি, চেষ্টা করি সিনসিয়ারলি, কয়েক বছর হবে। পুরোটা এতটা না হলে, যত সময় যাবে তত হবে, কিন্তু কিছুটা, কিন্তু পদ্ধতি ওইখানে অন্নময় কোষ, প্রাণময় কোষ,
মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষের বিকাশ যতক্ষণ না হচ্ছে নার্ভাস অ্যাসোসিয়েশনের আমরা যেতে পারবো না। একটু একটু করে করতে হবে সময় দিয়ে। তা সেই জন্য বলা হচ্ছে ধর্মই শিক্ষার সার জিনিস। শিক্ষা না হলে ধর্ম কি করে আসবে? আর স্বামীজির মতন এত সপ্তর্ষির এক ঋষি আগে দেখলেন না, আমাদের এতদিন শাস্ত্রে 4, 7, 8, তিনি মাত্র 2টো স্টেপে সব বুঝিয়ে দিল। বলে 2টো স্টেপ সাধারণভাবে করো, হয়ে যাবে। ওই সব অষ্টাঙ্গ মার্গও হবে, বেদান্তের তোমার 4টে সাধন পদ্ধতি হয়ে যাবে, বা ভক্তিশাস্ত্রের সপ্তধাপও হয়ে যাবে। এখানে সেই জন্য তিনি বলছেন যে ধর্মের ডেফিনেশন প্রত্যক্ষ অনুভূতি প্রকৃত ধর্ম। শিক্ষাই যদি না শুরু হলে অনুভূতি কি করে হবে? তাই অনুভূতি মানে নার্ভাস অ্যাসোসিয়েশন। এই যে আপনি ধরে বুঝে ফেলেছেন খাওয়ার ব্যাপারটা, ভাবুন যে খাওয়াটা তো পার্ট অফ লাইফ। খাওয়াটা কেন ভুলবো আমি? খাওয়াটা পার্ট অফ লাইফ হয়ে গেছে, নার্ভাস অ্যাসোসিয়েশন। সবাই বলে আর জন্ম থেকে কেউ শিখে আসেনি, মা শিখিয়েছে। মা যদি না থাকতো খাওয়াটা শিখতে পারতো না। সে একটা পশুর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে নার্ভাস অ্যাসোসিয়েশন করিয়েছে। সেই যে কোনো আইডিয়াকে ফার্স্টে শিক্ষার মতো করে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষে যখন কিছুটা এলো, চরিত্র তৈরি হলো, চরিত্র থেকে যখন ইচ্ছা শক্তি এলো, তখন কিন্তু আমাদের ধর্মের শুরু একটু একটু বোঝা যাচ্ছে। তখন মনে হবে যে যা দেখছি, যেমন তখন ওই হাত দিয়ে যদি শুরু করেন তখন কিন্তু মনে হবে সত্যি সত্যি হাত এটা নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, কোনোটাই হাত নয়। এটা আমার মতো একটা অবস্থা করছে, হাত এর বাইরে অনেক কিছু। তেমনি শরীরটাও মানে এটা নয়, যাকে দেখছি সেটা এই অবস্থা, এটা আপাতত এরকম, কিন্তু তিনি এর বাইরে অন্য জিনিস, এটা ঠিক নয়, এর বাইরে তিনি। এটা সবসময় তখন মনে হবে। এই যখন প্রত্যয় এসে যাবে বিজ্ঞানময় কোষে, তখন কিন্তু প্রত্যক্ষ অনুভূতির ধারে পৌঁছে গেলেন, একটু একটু হচ্ছে, তখন ধর্ম শুরু। তখন হচ্ছে ওই যে বলছে না পূর্ণতার বিকাশ, বস্তু জগতে যেমন হয় নৈর্ব্যক্তিক জগতে, ওই নৈর্ব্যক্তিক জগতে যখন শুরু হবে ধর্মজীবন শুরু। তার আগে ধর্ম হবে না। সেই জন্য আমরা সবাই বলি না, আজকের স্বামীজিকে সবাই বলি যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। স্বামীজি এর গায়ে জোরে বলে গেছেন, কারণ তিনি সোজা কথা সোজা বলতে জানেন। বলে অন্নময় কোষ, প্রাণময় কোষের বিকাশ হলো না, তারপরে তুমি মানময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কী করে বিকাশ করবে? ধর্মটা কোথায় হবে? বিজ্ঞানময় কোষ আসুক, তারপর তো ধর্ম। প্রত্যক্ষ অনুভূতি অনেক পরে রে বাবা। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো সেই জন্য স্বামীজিকে এই শিক্ষা জানতে গেলে কিছু আমাদের করতে হবে, না করে কোনো কিছু হবে না। কারণ তিনি ম্যান অফ ওয়ার্কস। স্বামীজি কোনো কিছু বলেনি যে এমন পৃথিবীর কেউ নেই, বাচ্চা বুড়ো কেউ পারবে না, এমন কিছু বলে যায়নি। সেটা সবাই বলে বিদ্বজ্জনেরা, আর আমাদের সাধারণ এই অল্পটুকু কয়েক যে 2 অক্ষর বিদ্যা হয়েছে সেটুকুতেও যা মনে হয় কোনো কিছু বলেছেন যেটা করা যাবে না। করা যাবে, সেটা আমার ইচ্ছা নেই, সেটা আলাদা কথা, কিন্তু করা যাবে। এবার আরেকটা বিষয়, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, যেটা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বলা হয়, সেটা কিন্তু বেশি দিন পুরানো নয়। সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে 16 শতকে ধর্ম সংস্কারের পরে হয়। ইউরোপে আগে শিক্ষা ছিল কিন্তু সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, ইন্ডিভিজুয়াল। তা কিন্তু সমাজের প্রয়োজনে শিক্ষাকে তখন নিয়ন্ত্রণ করা হতো না। তাই এই একই ব্যবস্থাভুক্ত বিভিন্ন পর্যায়ে সকলের মধ্যে যে বোধোদয়ের, একই রকম বোধোদয়ের চেষ্টা, সেটা মধ্যযুগের শেষ ভাগে আমরা দেখতে পারি কিমিয়া শাস্ত্র, যেখান থেকে অ্যালকেমি, কেমিস্ট্রি তৈরি হয়, কেমিস্ট্রি বা কেমিক্যাল সায়েন্স হয়, সেখানে কিন্তু আছে। আর এই ব্যবস্থার জনক সাধারণত সবাই বলে 17 শতকে মারিভিয়ার বিশপ জন অ্যামোস ক্যামিনিয়াস, তার নাম পাওয়া যায়। তিনি প্রথম বিভিন্ন পর্যায়ে আবশ্যিক সবার শিক্ষার কথা বলেন, যে সবার জন্য কিন্তু আবশ্যিক একই
মানে শিক্ষা বিভিন্ন পর্যায়ে নিতে হবে। আমরা যেমন আছে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই যে বিভিন্ন পর্যায়, এটা তিনি প্রথম বলেন। কিন্তু তিনি হচ্ছেন একজন ছিলেন অপরসায়নবিদ, মানে চিরকাল তিনি চেষ্টা করে গেছেন সাধারণ যে কোনো ধাতু, এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব ধাতু থেকে সোনা তৈরি করবেন, কিন্তু পারেননি। তা তিনি কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলন করছেন, কতটা সফল হয়েছে জানা নেই। কিন্তু তারপরে কিছু দিন পরে, কয়েক 50-60 বছর পরে, তখন ইউরোপ জুড়ে একটা বিশাল আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। আপনারা জানেন এই 18 দশকের মাঝামাঝি থেকে 19 দশকের মাঝামাঝি 100 বছর ধরে, 90-100 বছর ধরে শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়। সেই শিল্প বিপ্লবে এই বিদ্যাটা কাজে লাগে। তা সেখানে কি হয়, ওই যাকে বলে জনশিক্ষা, সেটা কিন্তু চালু হয়। তার প্রধান লক্ষ্য হচ্ছে বৈজ্ঞানিক আর প্রযুক্তিবিদ্যার মাধ্যমে পরিবেশ উপযোগী নবমানব গোষ্ঠী তৈরি করা। কারণ বিজ্ঞান প্রযুক্তির দ্বারা খুব তাড়াতাড়ি প্রোডাকশান করতে হবে। তা করতে হলে একই বিদ্যার কিছু লোক দরকার, 11টা লোক হলে হবে না, একই বিদ্যা পারদর্শী, একই অনেক ম্যান পাওয়ার দরকার। সেখান থেকে জনশিক্ষার চালু হয়। তা সেই অবস্থায় স্বামীজির জন্ম 19 দশকের মাঝামাঝি। আর তিনি কিন্তু যখন আমেরিকার ইউরোপে যান, তখন কিন্তু শিল্প বিপ্লবের দ্বিতীয় স্টেজ, তখন খুব ম্যাচিওর করে গেছে, স্টিম ইঞ্জিন আর নেই, তখন তেল, পেট্রোল এইসব দিয়ে ইঞ্জিন চালু হচ্ছে, স্টিল খুবই ডেভেলপ করে গেছে। সেই রকম দ্বিতীয় পর্যায়ে তিনি এই শিল্প বিপ্লবটা নিজের চোখে দেখেছেন। তার ফলে তিনি কিন্তু প্রথম থেকেই বলছেন জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদেরকে উন্নতি করাই জাতীয় জীবন গঠনের পন্থা। কিন্তু সনাতন ভারতবর্ষ থেকে তখন তো আর শিল্প বিপ্লব ছিল না, সেখানে সব ছিল কিন্তু গুরুকুলমুখী, 1:1। একটা গুরুর কাছে একজনই টিচার, ছাত্র এসে যদি অনেক ছাত্র থাকলো, কিন্তু একজনকে সবসময় কিন্তু স্পেসিফিকভাবে লক্ষ্য দিচ্ছে। কিন্তু স্বামীজি যে সময় এসে ইউরোপ ঘুরে সমস্ত দেখলো যে পরাধীন ভারত, এই অর্থনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে 1100 বছরের পরাধীনতা, তারপর জাতি জীবনের এই দৈন্যতা, আর এই বাইরের এই রকম একটা পরিবর্তন, র্যাপিড পরিবর্তন, সেখানে স্বামীজি তখন প্রথম থেকেই বলছে যে জনশিক্ষার এই রকম দরকার হবে। সেই জন্য বলছে যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সামর্থ্য করিতে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি শিক্ষা? মানে জনশিক্ষাকে এইরকম হতে হবে বলছে। তারপরে এইরকম আরও বলছে যে আমি কি চাই জানিস, স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরাজি আর বিজ্ঞান পড়ানো। কারণ তখনকার দিনে বিজ্ঞান ইংরেজি ছাড়া কোনো ভাষাতে বিশেষ ছিল না। ইংরেজি যত ভালো বই, এখনও তাই আছে, এখন কটা বই আর বাংলাতে বা অন্য ভাষাতে আছে। চাই কারিগরি শিক্ষা, চাই যাতে শিল্প ইন্ডাস্ট্রি বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পায়। তা এই আগে তো খেতে পাবে, নিজের পায়ে দাঁড়াবে, অন্নময় কোষ তো আগে ডেভেলপ হবে, তারপরে তো প্রাণময় মনোময় কোষ এইসব হবে। সেই জন্য এই নতুন যুগে স্বামীজি জনশিক্ষা বলেছেন, কিন্তু পেছনে যে সনাতন আদর্শ থেকে কিন্তু বিচ্যুত নয়। সেখানে কিন্তু পরিষ্কার বলছেন জনশিক্ষা হবে তার কিন্তু চরিত্র গঠন করে আর বুদ্ধি বল বাড়িয়ে। তাই বুদ্ধি বল মানে বিজ্ঞানময় কোষকে সব তাকে ডেভেলপ করতে হবে এবং তার চরিত্রটা আনতে হবে। চরিত্র আনলে তো মনোময়, মানে অন্নময়, প্রাণময়, মনোময় কোষ বিকাশ না হলে কী করে চরিত্র তৈরি হবে? সবটাই হবে কিন্তু ইন্ডিভিজুয়াল নয়, এখানে গোষ্ঠীরতে ডেভেলপমেন্ট হবে। তা সেই জন্য স্বামীজি হচ্ছে এই নতুন যুগে এই জনশিক্ষাটা খুবভাবে বলছেন, কারণ আদারওয়াইজ আমাদের ভারতবর্ষ পিছিয়ে যাবে এই সারা আন্তর্জাতিক এই মানে বিস্তারের রেস থেকে, এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাবে। তা সেইখানে এইটার একটা বিষয়, যেটা আরেকটা বিষয় যেখানে আমি ছোটো একটু আলোচনা করি, যেটা যেহেতু এতক্ষণ আপনারা সব এখানে বাচ্চা ছেলে কেউ নিয়ে এটা আলোচনা করতে প্রথমে ভাবলাম করব না, দেখলাম কেউ বাচ্চা ছেলে নিয়ে অতএব আলোচনা করা যাবে, তা সবাই বুঝতে পারবে। তা স্বামীজি একটা কথা বলেছেন যে জাতির জীবনে পূর্ণ ব্রহ্মচর্যের আদর্শ প্রতিষ্ঠিত করিতে হইলে প্রথম বৈবাহিক সম্বন্ধকে পবিত্র ও বিচ্ছেদহীন করিতে হইবে। তাহারই সাহায্যে
মাতৃপূজার উৎকর্ষ সাধন করিতে হইবে। এই যে তাহারই সাহায্যে মাতৃপূজার উৎকর্ষ সাধন করিতে হবে, এটা আলাদা টপিক, এখানে আলোচনার বিষয় না। কিন্তু এই কথাটা প্রথম, জাতির জীবনে পূর্ণ ব্রহ্মচর্যের আদর্শ প্রতিষ্ঠিত করিতে হইলে প্রথমে বৈবাহিক সম্বন্ধকে পবিত্র ও বিচ্ছেদহীন করিতে হইবে। যে এই কথাটার স্বামীজি বলেছেন ততদিন আগে, এর গুরুত্ব আজকের দিনে গভীরভাবে, কারণ ভারতবর্ষের প্রেক্ষাপটে এই কথা সনাতন যুগ থেকে চলে এসছে, স্বামীজি এটা গভীরভাবে অনুভব করেছেন। তা আচ্ছা, ব্রহ্মচর্যটা সাধারণভাবে আজকের দিনের আমাদের সাধারণ মানুষের মতো যদি বুঝতে হয়, তা সেটা মানে হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়কে বিকাশ করতে হবে, যেখানে প্রতিটা অবস্থায় যা অনুভূতি হোক না কেন সেটাকে আপেক্ষিক মনে হবে। যদি ছোটো থেকে একটা শিশুকেও যদি বললাম না অ্যাটাচমেন্ট আর ডিটাচমেন্ট শেখানো হয়, সে হাত দিয়ে শুরু করলো, তারপর তার শরীর দিয়ে শুরু হলো, তারপর সমাজ জীবনে যার সঙ্গে ইন্টারাক্ট করছে বলছে এই হচ্ছে বটে, এটা কিন্তু আসল নয়, আসল আলাদা। এই যদি অনুভূতি হয় যে জাগতিক যা কিছু সেটা আপেক্ষিক, এক বস্তু আসল বস্তুটা তার চাইতে আলাদা, তা সেইখানে যখন হবে তখন শিশু মানে সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের মধ্যে কি হবে না কর্মজীবনে সেটা সে প্রয়োগ করতে পারবে এবং সে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। এবং সেখানে কি হবে যে চরম সত্য যে ইন্দ্রিয় অনুভূতির উপরে সেটা বোধ না হলে সেটা হচ্ছে পবিত্রতা আসবে না। মানে পবিত্রতাটা হচ্ছে যখন সে একবার বোধে বুঝতে পারবে যে যা দেখছি সেটা কিন্তু ঠিক না, আসল বস্তুটা এর চাইতে বাইরে, ওই বোধ যখন হবে তখন তার সত্যি সত্যি পবিত্রতা আসবে। আদারওয়াইজ এমনি বলে বুঝিয়ে কোনোভাবে পবিত্রতা আনা যাবে না। যতক্ষণ তার মনে হচ্ছে না ভেতর থেকে বিজ্ঞানময় কোষে মনে হচ্ছে না আমার শরীরের যা কিছু দেখছি, সামনের যা কিছু দেখছি এটা আসল নয়, এটা আপেক্ষিক, আসল বস্তুটা এর বাইরে, এই বিজ্ঞানময় কোষে এই যতক্ষণ অনুভূতি হবে না পবিত্রতা ভিতরে বিকশিত হবে না। তাই এই অবস্থায় ছাত্র ছেলে বাচ্চা থেকে যদি শুরু না হয় কর্মজীবনে, যখন সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে ছেলে আর মেয়ে, তখন তার ব্রহ্মচর্য কী করে থাকবে? বিচ্ছেদ তো হবেই। সমাজ জীবন কী করে থাকবে? ওই তখন মনে হবে এই পরিবারটা ভালো, রাত বিকালে মনে হবে আরে তো আমার জীবনটা পুরো ফেল করে দিল, পুরো খেয়ে ফেললো জীবনটা আমার, এই মনে হবে। আর তার পরিণতি এরকম থাকতে থাকতে এক সময় বিচ্ছেদ, আবার আরেকজনের সঙ্গে সম্পর্ক, তো অনবরত চলছে। এ তো এখন আজকের মানে দিনের কত মানে এটা সবাই জানে। তা স্বামীজি 100 বছর আগে এটা সাবধান করে দিয়ে গেছে যে ভারতীয় আদর্শ এইটা যদি প্রতিষ্ঠিত না করা যায় তাহলে কিন্তু আমাদের এই জাতীয় জীবনে উৎকর্ষ আসবে না। এখানেই শিক্ষার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। সেই জন্য ব্রহ্মচর্য আমাদের সমস্ত মানুষের, ভারতীয় যারা আছে, যারা আমরা সনাতন ভারতবর্ষের এই সব আদর্শ স্বামীজির আদর্শ নিয়ে থাকি, তা তাদের ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে, তবে তো হবে। মুখে ব্রহ্মচর্য বলে কিছু পবিত্রতা বলে কী হবে? আমি পালনই করি না। এগুলো সব পালনের বিষয়। কেন কথাটা বলছি একটু পরেই বুঝতে পারবে, আমার কথাটা ঠিক বলবেন। তা আজকের দিনটা হচ্ছে মতবাদের দুনিয়া। আজকের দিনের তথ্যটা হচ্ছে পণ্য, সম্পদ, আর ওটা হচ্ছে বাঁচার অস্ত্র। প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারছেন ইনফরমেশন is just like wealth, is like commodity, is the weapons. যার যত ইনফরমেশান আছে সে সেখানে মাস্টার। স্বামীজি 100 বছর আগে কিন্তু বলে গেছে যে এই প্রয়োগমুখী বিদ্যা দরকার, আর পূর্ণতা বিকাশের শিক্ষা যদি না হয় ও বেকার হয়ে যাবে শিক্ষা। এইগুলো দিজ আর কমপ্লিটলি ওয়েস্টেজ। আমরা শুনিনি। তার কি ফল হলো? 1956 সালে ইউএসের বিজ্ঞানী নয়, উনি এডুকেশনের টিচার, তার নাম বেঞ্জামিন ব্লুম, তিনি ব্লুমস ট্যাক্সোনমি বের করলেন। সেই ব্লুমস ট্যাক্সোনমি কি না, সেখানে একটা বলা হয় আউটকাম বেস এডুকেশন। একটা ছেলে একটা ক্লাস 5 পরীক্ষা দিয়ে পাস করলো, তার কি আউটকাম হলো? তাকে আমি কি করে সংখ্যাগতভাবে পরিমাপ করব। যেমন 1 কেজি 2 কেজি, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 মিটার 2 মিটার, এখানে কিভাবে মাপবো সেটা ব্লুমস তার ট্যাক্সোনমি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। তাকে এই জন্য বলে আউটকাম বেস এডুকেশন। তা সেখানে ওই স্বামীজির কথাই বলছে যে আলটিমেটলি আউটকাম মানে রিমেম্বারেন্স হলে হবে না, অ্যাপ্লাই না হলে ওই শিক্ষার কোনো মূল্য নেই। স্বামীজি তাই বলছে।
এবার প্রথম যখন এই ব্লুমস ট্যাক্সোনমি তিনি যখন কনফারেন্সে যায় অনেক কোশ্চেন করেছিল। তিনি বলছেন যে এই কোশ্চেনগুলো আমারও কোশ্চেন, কিন্তু এটা ঠিক আমার মধ্যে কোনো এর উত্তরও নেই, কিন্তু একটা দাঁড় করাতে হয়, দাঁড় করিয়েছি। এখনও দিনে খুব গভীরভাবে ভাবলে ওই ব্লুমস ট্যাক্সোনমি অনেক জায়গায় অনেক কোশ্চেন আছে, সেগুলো বেঞ্জামিন তার ব্লুমস উত্তরও দিতে পারেননি। অথচ সারা পৃথিবী জুড়ে এই ব্লুমস ট্যাক্সোনমি আউটকাম বেস এডুকেশনে পালন করা হয়, এবং ভারতবর্ষে নতুন এডুকেশন পলিসিতে ম্যান্ডেটারি আউটকাম বেস এডুকেশন থ্রু ব্লুমস ট্যাক্সোনমি করতে হচ্ছে, অল্টারনেটিভ কিছু নেই। তা এটা ভুল প্রমাণ হলে আর কি করবো, কোয়ান্টিটিভ আর কি করব। তা এই করতে করতে আজকের দিনে আমরা কোথায় দাঁড়িয়ে গেছি? আমাদের আজকে দাঁড়িয়ে গেছি জেন জেড জেন আলফা জেনারেশন নিয়ে। বিশাল হইচই চলছে সারা পৃথিবী জুড়ে, আন্দোলন চলছে, ইন্ডাস্ট্রি চলছে, মার্কেট চলছে, জিওপলিটিক্স চলছে, আগামী দিনে চলবে। তা এই অবস্থায় স্বামীজির 100 বছর এখনও আছে। আপনারা বয়স্কজন যারা আছেন এইসব কথাগুলো ছোটদের বলুন। অ্যাটলিস্ট স্বামীজি, আমরা যে অ্যাটলিস্ট জেন এস তৈরি করতে পারি, যেন জেন স্বামীজি যদি না তৈরি করতে পারি, আগামী দিনে আমরাই পণ্য হব। আমার কোনো তত্ত্ব কথা নয়, আমি নিজে বাস্তব 2-1টা মিটিংয়ে ছিলাম, জেন আলফা জেন জেড কীভাবে বিদেশের মাল্টিন্যাশনালরা ঢুকে পড়ছে ইন্ডিয়ায়। উইথিন 5 years দে উইল মার্কেট, হোল এডুকেশন চেঞ্জ হবেই। কারণ আমাদের নিজস্ব জিনিসে আমাদের তো বিশ্বাস নেই। ওই স্বামীজির চিন্তা একটু নিয়ে মার্কেট হয়ে যাচ্ছে। তারা জেন জেড বললো, আমরা হ্যাঁ জেন জেড, জেন আলফা হ্যাঁ জেন জেড, আগামী দিন বললো জেন বিটা, কিন্তু আমরা জেন এস তৈরি করতে পারিনি, জেন স্বামীজি তৈরি করতে পারিনি এখনো অবধি। এটা আমাদের ব্যর্থতা। তা আজকে আর বেশি কথা বলবো না, আমার 1 ঘন্টা হয়ে গেছে। এই শিক্ষা সম্বন্ধে সামান্য আমার যেটুকু চিন্তা, কারণ আমি বললাম আমি দর্শনের আমি লোক নই, আমার যতটুকু মনে হয়েছে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভুল হলে সেটা ক্ষমা করবেন, আমার চিন্তাটা আপনাদের কাছে বললাম। শান্তি শান্তি শান্তি। মহারাজ, মহারাজ বললেন যে আমাদের মানে তিনি নিজে বললেন যে আমি কোনো দার্শনিক নই, দর্শন পড়িনি, কেমিস্ট্রির ছাত্র, বুঝলেন। কেমিস্ট্রির ছাত্র, তার পরিচয়টা তেমন দেওয়া হয়নি। কেমিস্ট্রির ছাত্র। এখন রহড়া যে সেন্টিনারি কলেজ আছে, সেই কলেজের প্রিন্সিপাল। ওই কলেজটা এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় হয়েছে। ব্যাপারটা বুঝে দেখুন, যে কলেজটা কোথাও ছিল না, ওর সুযোগ্য পরিচালনায় কলেজটা দ্বিতীয় হয়েছে। এই শিক্ষাকে নিয়ে ওর এক্সপেরিমেন্ট আমার কাছে অদ্ভুত মনে হলো। এবং স্বামীজির চিন্তাগুলোকে যারা বাস্তব জীবনে গ্রহণ করে কর্মক্ষেত্রে নামছে এবং তার ফল অনুভব করছে, তারা বিপুল সাকসেসের মধ্যে আছে। এবং সেই সব মানুষরা বিদেশ থেকে সেই সব ভাবগুলোর একটু ছিটেফোঁটা নিয়ে আমাদের দেশে প্রচণ্ড প্রতিষ্ঠা পাচ্ছে, শেষকালে উনি বললেন। এবং তার চিন্তাধারার ভেতরেতে আমরা সত্যি সত্যি একটা গভীর মননশীলতার পরিচয় পেলাম। অবাক হয়ে শুনছিলাম যে এ তো খুব সাধারণ আলোচনা নয়। স্বামীজি বারবার ধরে বলছেন যে আমাকে যদি আবার শিক্ষা গ্রহণ করতে হতো, আমি তাহলে শুধু আমার যেটা ছেলে থাকতো তাকে আমি শুধু এইটুকুই শেখাতাম যে কী করে তোমার মনের উপর প্রভুত্ব বিস্তার করতে হয়।
সেইটাই মনোযোগ, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, এইটার উপর তার মানে জোর, একটা পয়েন্টই জোর দিতে হবে। যে ছেলেটা 5 ঘন্টা ধরে পড়ছে, কি পড়লে তুমি যদি জিজ্ঞাসা করেন সে কিছুই বলতে পারবে না। আর যার মনোযোগ আছে, কনসেন্ট্রেশন আছে, সে 5 মিনিট পড়লে পরই তার পড়া শেষ হয়ে যায়। এই মনোযোগের তারতম্যে কিন্তু আমাদের এইসব ব্যাপার। কেউ হচ্ছে রাজা, কেউ হচ্ছে ভিখিরি। আমরা গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছি। কারণ কে গরিব, সে এমনই গরিব যে তার টাকা ছাড়া আর কিছুই নাই, বুঝলেন? অথচ আমরা ভাবি তো যে গরিব তার টাকা নেই। কিন্তু গরিবের ডেফিনেশন হচ্ছে যে সে এমন গরিব যে টাকা ছাড়া তার কিছুই নাই। আমরা এইরকম অবস্থায় চলে গেছি। আর বড় লোককে, সে এমনই বড় লোক, টাকা ছাড়া তার সবই আছে, টাকা ছাড়া তার সবই আছে। আমরা পজিশন চাই এবং পজিশন চাই। কিসের পজিশন? টাকার পজিশন। জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, সেদিকে নজর নেই। জীবনের আর সব কোয়ালিটিগুলো সেগুলো বরবাদ হয়ে যাচ্ছে একমাত্র সম্পদ আহরণ করাই, অর্থাৎ অর্থ সঞ্চয় করাই উদ্দেশ্য হয়েছে। নিজের অভাব পূরণের জন্য যথেচ্ছ অর্থ সংগ্রহ করে যাব, কীভাবে করব, কোন উপায় করব, সেটার দিকে নজর নাই। জীবনটাকে ছিন্ন ভিন্ন করে ফেলা হচ্ছে। ধরুন না কেন যে ড্রাগের যারা ব্যবসা করে, যারা ওষুধ দেয়, আজকে ওষুধ, কতগুলো ওষুধ আজকে মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সেই ওষুধগুলো সব ওষুধই নয়, জাল ওষুধ খেয়ে আমরা, জাল ইঞ্জেকশন নিয়ে আমরা মৃত্যুকে বরণ করছি। যে ব্যবসায়ীরা এইসব করছে, হয়তো যেদিন তাদের নিজের ছেলে বা নাতির শরীরে ওই ওষুধটা ঢুকবে এবং মারা যাবে, তখনই তাদের এই ছোট আমিটা কাঁদতে শুরু করবে। কেন? যেটা আমাকে অ্যাফেক্ট করেছে। সে তখন কাঁদবে, সে তখন তার পথ পরিবর্তন করতে বাধ্য হবে। ভুক্তভোগী নাহলে হয় না। ছোট আমি হচ্ছে অভাবের পূরণ করবে সঞ্চয় করে করে। কেমন করে সঞ্চয় করছে, সমাজে অকল্যাণ হচ্ছে, সেটা তার নজর নেই। যখনই তার সেই নজরটা আসবে যে আমার কর্মের ভেতর দিয়ে এই সবগুলো হচ্ছে, সমাজে অকল্যাণ হচ্ছে এবং আমি এর জন্য দায়ী হয়ে যাচ্ছি, আমি দায়ী হচ্ছি মানে কি, আমার নিজের পরিবারই এর মধ্যে ঢুকে পড়ছে, এর অপকারিতার ভেতরে তাদের অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হচ্ছে, তখনই তাদের বড় আমি জাগে। যে বড় আমি বলে যে না, আর সঞ্চয় না, যা আছে সব বিনিয়ে দিয়ে আমি সত্যিকারের ধনী হব। আমার এত আছে কিন্তু আমি সত্যিই গরিব, ভালোবাসা আসেনি। যার ভেতরে এতটুকু ভালোবাসা নেই, সে মানুষের ভেতরে প্রবেশ করতে পারে না। তখন সে কাঁদে। প্রেম সঞ্চার হলেই মানুষ কাঁদে। কখন মানুষ কাঁদে? যখন তার ভেতরে ভালোবাসার আবির্ভাব ঘটে। তা ধনী ব্যক্তিরা কাঁদে না, টাকা ছাড়া তাদের আর কিছু নেই, চোখের জলও নেই। এখন এই যখন একটা প্র্যাকটিক্যাল শিক্ষার কথা উনি হয়তো বলেছেন খুব সহজভাবে, খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ওর অস্বীকার উনি করুন আর নাই করুন, আমি তো শুনলাম, আমি বুঝলাম যে এগুলো খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আপনার স্বামীজির ওই ছোট্ট বইটা শিক্ষা নিয়ে, বইটা স্বামীজি অনুবাদ করেছিলেন শোনা যায়, কিন্তু তার নিজের অভিজ্ঞতাও তো স্পষ্ট ছিল সেখানে।
তিনি সেটা ওর ভেতরে প্রবেশ করিয়েছেন। আপনারা ওই বইটা একটু পড়বেন, বারবার পড়বেন, যে কেন এইসব কথাগুলো বলছে, যে যে প্রশ্নগুলো, যে অংশটা বুঝতে পারছি না, সেই অংশটাই কিন্তু আসল অংশ। আমি সেখানে যেতে পারছি না, অথবা সেটা আমি বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেলাম, যেটা বুঝি যে অংশটা, সেটা তেমন করলে হবে না। আজকে কমলস্থানন্দ আমাদের যে অংশটা আমরা কম বুঝি সেই অংশটাকেই উনি ব্যাখ্যা করেছেন। শিক্ষার মামুলি ডেফিনেশন বা আলোচনা তিনি করেননি। এটা অসাধারণ আলোচনা। এই আলোচনা আমরা কোথাও শুনিনি, দেখিনি। এবং আমরা যদি ভেবে থাকি যে শিক্ষা সম্বন্ধে আমাদের নতুন করে কিছু জানার আর নেই, সব জেনে ফেলেছি, এই মহা মূর্খামি থেকে আমাদের বাঁচতেই হবে। শিক্ষা সম্বন্ধে আমরা সত্যিই এত বক্তৃতা শুনলে পরেও কিছুই বুঝিনি। আজকে ওর বক্তৃতা শুনে আমাদের সেটুকুই মনে হয়েছে। জয় মা, হরি ওম তৎসৎ।